ও জীবের ধান্দা কেন যায় না, মনকে যা কিছু দিতে পারো সেটা দিয়ে মনকে বোঝাও। জীবের মধ্যে যত দুঃখ তার কারণ দুনিয়ার টান, আর কতকাল ধরে এই দুঃখের বোঝা। এই দুনিয়ার সুখের মায়াজালে আমরা সবাই বন্দী। লালন ফকিরের এই গানটি যেন মুক্তির পথকে নির্দেশ করে, যেখানে মনকে বোঝানো এবং জাগতিক আসক্তি থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। লালন ফকিরকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং এতদিন পরে এসেও তার সৃষ্টি অসম্ভব প্রাসঙ্গিক মনে হয়। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামেও পরিচিত। 135তম তিরোধান দিবস আজ। আমরা এনটিভির পক্ষ থেকে এই বাঙালি কবি, সুরকার এবং বাউল সাধক লালন ফকিরের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও লালন সাধক এলিজা তাসলিম পুতুল, এবং আরও আছেন দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ আলোকচিত্রী ও লালন সাধক শিল্পী কবির হোসেন। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। বাহ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। তো এলিজা পুতুলকে দিয়ে আসতে চাই, এই বছর জাতীয় পর্যায়ে 3 দিন ব্যাপী লালন শাহের 135তম তিরোধান দিবস পালিত হচ্ছে সারা দেশে। এবার কি কোনো ব্যতিক্রম আছে এই আয়োজন নিয়ে? ব্যতিক্রম বলতে মনে হয়েছে যে একটু গোছানো, মেলাটা এবার গোছানো হচ্ছে। জি, বেশ কিছু জিনিস আগে ছিল সেগুলো পরিবর্তন হয়েছে, এই তো। এবার শুনেছি অনেক কি বলবো যে অনেক দর্শক সমাগম হয়েছে বা অনেক সাধক ফকিররা এসেছেন, এটা কি সত্যি? হ্যাঁ, গত বছরেও এসেছিল। আচ্ছা, গত বছরে মানুষের ঢল ছিল। আচ্ছা 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 আচ্ছা, প্রচুর সাধক, শুধু সাধক আসলে বললে তো এখানে ভুল হবে, ভক্ত সাধক, এমনি অনেকে দেখতেও যায়। হ্যাঁ, যে কেমন হচ্ছে, আগ্রহ থাকে না, কৌতূহলের জন্য অনেকে যায়, যে দেখে আসে একটু লালন মেলাটা আসলে কি কেমন হয়। তো কবির হোসেন, আপনি বলছিলেন যে এই যে একটু লালনকে একটু কর্পোরেট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে বিগত সময়গুলোর তুলনায়, যে লালনের যে আখড়া ছিল সেখানটাতে বিল্ডিং করা হয়েছে, তাতে কি শ্রী বৃদ্ধি হয়েছে না আসলে শ্রী নষ্ট হলো? আসলে আমরা বাঙালি তো, লালন ফকির তো অনেক জ্ঞানের মহাসমুদ্র, তো সেই মহাসমুদ্রের সে হচ্ছে ক্রিয়েটিভ মানুষও ছিলেন। তো আমরা উনি চলে যাওয়ার পর থেকে মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা লালন ফকিরের প্রতি বেড়েছে, সেইটা আমরা নান্দনিকতায় প্রকাশ করতে পারিনি। গত কয়েক সরকারের আমলেই এই নান্দনিকতা ধ্বংস করা হয়েছে। গাছপালা কেটে দিয়েছে, 100-150 বছরের গাছ ছিল সেগুলো কেটে দিয়েছে, সেগুলো কেটে অডিটোরিয়াম করেছে, কমপ্লেক্স করেছে। লালন সাহেজির জায়গাটা তো এরকম না, লালন সাহেজির জায়গাটা থাকবে প্রচুর গাছপালা, বৃন্দাবন, প্রাকৃতিক একটা রূপ থাকবে, আখড়া। হ্যাঁ, আখড়া। তো সেই আখড়াটার চারিদিকে, কালিঙ্গা নদীর চারিদিকে অনেক গাছ থাকতে পারতো, বিল্ডিং গুলো আখড়া বাড়ির ভিতরে করতে পারতো। ওখানে শত শত জমি ছিল লালন ফকিরের, কারিগর মহাজনরা এই লালন ফকিরকে দান করেছেন। তো সেই জায়গাগুলো দখল হয়ে গেছে। এখন সাইজির এখানে সাধু সঙ্গ সাইজি পালন করে গেছে, আর মহাজনরা এখনো যায়, সাধুগুরুরা ভিতরে আখড়া বাড়ির ভিতরে অনেক সাধুরা সঙ্গ করেন, কিন্তু প্রকৃত পক্ষে যেই সঙ্গটা হওয়া উচিত সেটা সেখানে হচ্ছে না। সেখানে ধরেন এই বদনা, বাটি, আসবাবপত্র এগুলার মেলা হয়। মানে স্থানীয় লোকেরা এবং এই বিভিন্ন রাজনৈতিক দলেরা এই কাজগুলা করে আসছে আখড়াবাড়িগুলাতে। এটা নান্দনিকতাটা থাকা উচিত ছিল এই মেলাগুলা, এই মেলার যে এটা একটু, হ্যাঁ ঠিক আছে, এখানে অনেক লোক আসবে, মানুষ অনেক পণ্য কিনবে, কিন্তু সেইটা তো ধরেন একটা নান্দনিকতার ভিতরে রাখলে ভালো হয়। বিভিন্ন দেশ থেকে লালন ফকিরের জন্য গবেষকরা আসে, পর্যটকরা আসে, তাদের থাকার জন্য ছোট ছোট কুঠির সুন্দর করে গাছপালা, অনেকগুলো গাছের মধ্যে বট গাছ, সেটা আখড়ার বাইরে বা দূরে কোথাও করতে পারতেন, তো সেইটার পরিবেশটাও ভালো থাকতো। এখন মানুষ যায়, মানুষ তার গুরুকে দেখতে যায়। আমাদের একতারার এই যে আদলটা লালন ফকির প্রাকৃতিক রূপে সে একতারা ডুগি নিয়ে বিভিন্ন অঞ্চলে
এই ঘুরে বেড়াতেন, সত্যবল সুপথে চলো রে আমার মন, মনকেই সে তার নিজের লালন সাহেব নিজের মনকেই বলতেন যে আমার মন আগে ঠিক হইতে হবে, তাহলে আমরা সমাজটাকে ঠিক করতে পারবো। আমাদের যে এখন যে সেউরিয়ায় 135তম এখন সাধু সংঘ হচ্ছে, এটা তো 35তম তিরোদান দিবসের সাধু সংঘ হচ্ছে, এটা আগের তুলনায় একটু সুন্দর হচ্ছে, একটু আর্টিস্টিক হচ্ছে, হ্যাঁ কর্পোরেট হচ্ছে, কিন্তু আগে যে ছিল তার চেয়ে বেশি কর্পোরেট ছিল আর কি, এত মানে একটু স্পেস রাখতে হয়। হ্যাঁ লালন সাহেবের একটা গান একটা অন্তরা গাওয়ার পরে একটু স্পেস না দিলে তো আমার গানটা শুনতেও ভালো লাগবে না। আপনার দুই রকম অভিজ্ঞতা থেকেই আপনি বললেন, আমার কাছে মনে হলো শুনতে শুনতে মনে ছিল যে একটা হচ্ছে ফটো সাংবাদিক হিসেবে বললেন, আবার সাধক হিসেবে বললেন। হ্যাঁ একটা যেটা ধরেন একটা ইনফিনিটি, হ্যাঁ একটা বড় একটা কম্পোজিশন, সেইখানে মানে সুন্দর সুন্দর গড়গুলা, জানালা বড়, আকারের যে একটা বিউটি ন্যাচারাল বিউটি সেটা নষ্ট হয়ে, হ্যাঁ বিদেশিরা কিন্তু সেটার জন্যই কুষ্টিয়াতে আসে, এসে দেখে বড় বড় বিল্ডিং, মানে তাও আবার বিল্ডিং গুলো হইতে পারে সেটা মাটি কালার হইতে পারে, একটু দূরও হইতে পারে, বিশাল বড় বড় জানলা হইতে পারে, চারদিক থেকে বাতাস। আমার কথা হচ্ছে বাউলকে আধুনিক করার কিছু নেই, মানে আমাদের লালন নিজেই আধুনিক, তাই তো? এই আপনাদের যন্ত্র, হাতের যন্ত্র তো সেটা বলে, তাহলে তো এই যন্ত্রের তো কি বলবো যে আরো বেশি হওয়া উচিত ছিল, ইনস্ট্রুমেন্টাল বা আরো বেশি, তা তো হয় না, সেটা হয় তো সব সময় এরকম। সাইজিতে বলছে যার যে ভাব সে জানতে পায়, লালন কয় বিনয় করে আছে ভাবের তালা সেই ঘরে যেখানে সাই বিরাজ করে, মানে যার যার স্টাইল, যার যার মত, প্রত্যেকটা মতের মানুষ একসাথে হয়ে লালনের এখানে যায়, বিভিন্ন ধর্মের মানুষেরা লালন ফকিরের আখড়াতে বিভেদ ভুলে মানবতার খোঁজে। তো এই 135তম তিরোধান সাইজি তো 250 বছর আগে এই ভূখণ্ডে আবির্ভাব হয়েছে, মানবতার যে গান সে রচনা করে গেছেন সেগুলো যদি আমরা আজকে পুরো বিশ্ব যদি ফলো করে, তাহলে আজকে ধরেন গাজায় মারামারি হয় না, তারপরে পৃথিবীব্যাপী হানাহানি হয় না, তো আমরা আসলে সেটা করতে পারি নাই। আমাদের সমাজে এত বড় একটা মহাজন আজকে যদি এই লালন ফকির এই অন্য কোনো ইউরোপে আমেরিকায় হতেন বা ইন্ডিয়ায় হতেন, তাকে নিয়ে চর্চার জায়গা আরো বেশি, বিশাল কত বড় একটা জায়গায় চলে যেতেন। যেই মানুষ বলতেছে যে আমার হয় না রে সে মনের মতো মন, সব মানে নিজেকে চিনার জন্য কথা বলছে। জি, আমরা আরো কথা বলবো, আমরা একটু এলিজাবেথের কাছে আসতেছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তো এই সময় এসে যে প্রচলিত ধারণার বিপরীতে যে ভিন্ন মতবাদ, দর্শন বা আধ্যাত্মিকতার যে চর্চাকারীদের উপর আক্রমণ হচ্ছে আপনি জানেন, এবং এই বিষয়ে আপনার মতামত কি? আর আমার কথা হচ্ছে যে এই অঞ্চলে আমাদের সাবকন্টিনেন্টে তো এই ধরনের চর্চা তো নতুন না, তো কেন এই ধরনের বাধা আসছে বলে মনে হয় আপনার? আসলে এগুলোর কারণ খুঁজে বের করতে গেলে তো আসলে অনেক দূর যেতে হয়। তো শুধু যে 5ই আগস্ট পরবর্তী যে এই ঘটনাগুলো ঘটছে তা কিন্তু না, বাউল ফকিররা যুগ যুগ ধরেই নির্যাতিত, তারা বঞ্চিত, নির্যাতিত, তাদের চাওয়ার কিন্তু কিছু নাই, তারপরেও তারা বঞ্চিত। কেন বঞ্চিত? এই সমাজের সঙ্গে তো আমাদেরকে মিশে থাকতে হচ্ছে। আমরা তো যতটা সময় যাচ্ছে আমরা আস্তে আস্তে তো আধুনিকই হচ্ছি, কিন্তু এই যে একটু আগে দাদা যে কথাটা বলছিল, আপনি বলছিলেন যে এই একতারা কেন আধুনিক হলো না, কারণ হচ্ছে একতারাটা হচ্ছে এই মানব শরীরের কাঠামো, একতারাটা। তো এটা পরিবর্তন কিভাবে হবে? আপনি আপনার শরীরকে পরিবর্তন করতে পারবেন? সম্ভব না। প্রকৃতি মতোই এই একতারা, এবং এটা প্রাকৃতিক জিনিস, এবং এটা শরীরের কাঠামো, সেই হিসেব আছে। এটা অনেক বিশদ আলোচনা করতে হবে এগুলো বলতে গেলে। তো আমি সর্বোপরি বলতে চাই যে আসলে 5ই আগস্ট পরবর্তী যে এই ঘটনাগুলো ঘটছে এরকম না, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরেই হচ্ছে নির্যাতন, যা ইচ্ছে তাই, চুল কেটে দেওয়া, আখড়া ভেঙে দেওয়া, মব করা, মাজার ভেঙে দেওয়া, হয়তো একটু কম বেশি। এবার এমন শোনা গেছে যে এবার একটা হামলা হতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছিল। এবং আমার কথা হচ্ছে যে এখানে অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষতার যে বাংলাদেশ, আমরা যে গণতান্ত্রিক চর্চার যে বাংলাদেশ, যেই ধর্ম নিরপেক্ষতার যে চেতনার যে সৌন্দর্য, সেটা কি নষ্ট হচ্ছে না? অবশ্যই নষ্ট হচ্ছে। সেটা একটা জায়গা, তারা কি, আমার কথা হচ্ছে তারা কি লালনের দর্শনকে ধারণ করতে পারছেন না বলে এমন করছে? লালনের দর্শন যদি বুঝতো তাহলে তো এগুলো হতোই না। হ্যাঁ, কারণ লালন সাহেবজি চর্চা করে গেছেন স্রষ্টা ও সৃষ্টির মিলন। হ্যাঁ, স্রষ্টা সৃষ্টির
মিলন যদি কেউ বুঝতে পারতো তাহলে তো আর এই হানাহানি করতো না। লালন সাইজির প্রত্যেকটা বাণীতেই আছে, তার দর্শনে আছে, সত্য পথে চলো, সত্যের সন্ধান করো। হ্যাঁ, মানুষকে ভজো, মানুষকে ভালোবাসো। তার মানে মানুষকে ভালোবাসলেই আপনি আপনার সবকিছু পেয়ে যাচ্ছেন, পরমাত্মাকে পেয়ে যাচ্ছেন, যেটা সন্ধান মানুষ যুগ যুগ ধরে করে আসছে। পৃথিবীতে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিটা কেন করেছেন? সৃষ্টির পেছনের একটা অবশ্যই কারণ আছে না? তো প্রত্যেকটা এই যে জীব জন্তু প্রাণী যা বলেন না কেন, যা প্রকৃতির সৃষ্টি, এই সৃষ্টির পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তো মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা জীব কেন বলা হয়? তাকে তো সেই কর্ম দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে পৃথিবীতে। এখন আমি কিভাবে ভাবছি সেটা তো আমার ব্যাপার, আমার বোধ। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে পৃথিবীতে এত হাজার হাজার ধর্ম সৃষ্টি হতো না যদি কিনা মানুষ মানবিক হতো। মানবিক হলে একটা ধর্মই হতো পৃথিবীতে, মানবিকতার ধর্ম। কবির হোসেন যে লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, আমরা যদি এক কথায় বলি, যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিতে চেষ্টা করেছেন তার সৃষ্টির মধ্য দিয়ে। এবং লালনের মতবাদ কি জটিল কিছু, সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে মহাত্মা গান্ধীর মানে গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশের সর্বপ্রথম লালনকে মহাত্ম উপাধি দেওয়া হয়েছিল। সো এমন একজন মানবিক মানুষ যিনি সারা জীবন মানুষের কথাই বলে গেছেন, মানুষের জয়গান গেয়ে গেছেন, মানবতার কথা বলেছেন, তাকে নিয়ে সমস্যাটা আসলে কেন হচ্ছে? আমরা আসলেই যে বলা হয়েছে যে শুরু থেকেই ও বললো যে আমাদের লালন ফকিরের আমলেও এরকম অনেক কথা সাইজিকে নিয়ে অপবাদ, লালন ফকিরকে নিয়ে অপবাদ দিয়েছেন। তো লালন ফকির দেখেন, লালন ফকির কিন্তু ধর্মের বিরুদ্ধে না, লালন ফকির হচ্ছে ধর্মপরায়ণ। যদি বিরুদ্ধে হয়তো এই গানটা লিখতে পারতেন না, বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর পোস্টার করে, ধন্য ধন্য বলি তাকে কিন্তু লালন ফকির ধন্য, আমার এই ঘরটাকে তৈরি করছো, এইভাবে তৈরি করছো, কিন্তু আমরা আসলে বুঝি না। এখন লালন এই না বোঝার কারণে বিগত সময়ে লালনের মানে সময়কালে লালনকে নিয়ে বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু টানাটানি করেছে। হ্যাঁ, সে মনে করেছে তার, সে মনে করেছে তার। ধরেন মুসলমানরা বলছে লালন ফকির মুসলমান ঘরে জন্ম, আর হিন্দুরা বলছে যে লালন ফকির হিন্দুর ঘরে জন্ম। এখন সাইজির আমলেই বিভিন্ন ধর্মের লোকেরা লালন সাইজির কাছে আসতেন, এবং সে সাইজির পথের, মানবতার পথের এই গানগুলা সে দেখেন। এখন আমরা যদি না বুঝি আমাদের কিভাবে আমরা আমার জায়গাটাকে মনকে মানে ইয়ে করব। তো হিংসা আর এই যে বিদ্বেষ যেগুলা তৈরি হয়, এটা মানুষের পারিবারিক এবং দেশ সামাজিক বিষয়গুলো থাকে। এই সামাজিক বিষয়, এই পরিবেশগুলো থেকেই কিন্তু মানুষ তৈরি হয়েছে। কিন্তু ওই মানুষ কখনো এই ধরেন একটা সুন্দর রুচির কথা বলা, সেই রুচির কথাটাই কিন্তু আমি আমার পরিবার বা আমাদের সমাজ থেকে আমরা শিখি না শিখার কারণে এখন সবাই একত্রিত হয়ে একটা মিথ্যা অপবাদ একটা চাপিয়ে দেওয়া। দেখেন এখন লালন ফকির সুফি বিষয় নিয়ে প্রচুর গান রচনা করেছেন। আমার কাছে তো মনে হয় পৃথিবীর যত মানে কায়কোবাদ বলেন, জালালউদ্দিন রুমি বলেন, তাদের মতো করে লালন ফকির যেইভাবে সুফি গানগুলো নবীজিকে গিয়ে লিখেছেন বা কৃষ্ণকে নিয়ে লিখেছেন, ধর্মীয় যে ইয়ের থেকে বলি, সেই হিসাবে লালন ফকির মানবতাবাদের একজন, মানবতার বার্তাবাহক। তো সেইটা তাকে যখন অ্যাড্রেস করা হয়, তখন এইখানের এই অঞ্চলের, এই বঙ্গীয় অঞ্চলের বেশিরভাগ অনেক মানুষ, ধর্মান্ধ লোক তার বিরুদ্ধে আচরণ করছে। কারণ হচ্ছে লালন ফকির যতই যাবে ততই মানুষ ঠান্ডা হবে, প্রকৃতির কাছে যাবে, হানাহানি কমে যাবে, এইটা তারা সহ্য করতে মানে পারছে না আর কি। একদমই। এলিজা পুতুল, আমরা দেখেছি যে লালন ফকিরের মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয় যে ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন, লালন সম্পর্কে বলা হচ্ছে। এবং এটা সম্ভবত লিখেছিলেন কাঙ্গাল হরিনাথ, তাই হবে। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞাতবশত কিছুই বলিতে পারে না। লালন সবসময় কিন্তু একটু ধরাছোঁয়ার বাইরে ছিলেন, একটু অস্পৃশ্য, একটু রহস্য, এই যে চরিত্র। এবং আপনি দেখবেন তার জন্ম নিয়ে অনেক ধরনের মতানৈক্য আছে। তো আপনারা যারা লালন সাধক আছেন, তারা কিভাবে লালনকে আবিষ্কার করেন, তার এই দিকটাকে কিভাবে দেখেন? আমরা আসলে ওইটা নিয়ে ঘাটতেই তো যাই না যে সাইজি কবে জন্মালেন, প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজন নেই তো। সাইজি নিজেই একজন দর্শন, একটা আস্ত পৃথিবী।
তো আমার এর বাইরে তো জানার কোনো দরকার নাই তিনি কোন ধর্মের ছিলেন। তিনি কিন্তু এই প্রতিবাদটা সে নিজে করে গেছেন বলেই কিন্তু লিখেছিলেন জাত গেল বলে একি আজব কারখানা। তা জাতের ফাতা তখন ছিল বলেই কিন্তু তিনি গানটা লিখেছিলেন। তো উনি কি ইচ্ছা করে মানে এই রহস্যগুলো রাখলেন, মানে কি বলবেন? তার আসলে মহামানবরা না তাদের জীবদ্দশায় খুব বেশি খোলাসা হয় না, এটা বোধহয় জানার কথা। না না, ব্যক্তি জীবনটা অত বেশি তার তো দরকার নাই। আমরা লালনকে নিয়ে যতটা শুনি, লালনের পরিবার সম্পর্কে ততটা শুনি না বা জানতে পারি না। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে তার পিতার নাম ছিলেন কাজী দরিবুল্লাহ দেওয়ান জানা যায়, এবং তার মাতার নাম ছিল আমেনা খাতুন। আবার গবেষকদের ধারণা লালন শাহের আরও 2 ভাই ছিলেন, তার নাম হচ্ছে আলম শাহ এবং কলম শাহ। আবার আরেক তথ্যে জানা যায় তারা 4 ভাই ছিলেন, আলম শাহ, কলম শাহ, চলম শাহ এবং লালন শাহ। মানে এই যে তাকে নিয়ে যে গবেষণা যুগের পর যুগ চলছে, এটার তো সব রহস্য ভেদ করা কঠিন। এটার ফয়সালাটা কি হবে? শুনুন, আপনি এই যে দেখেন আজকের এই টক শোতে কিন্তু আপনি নিজে প্রশ্ন করছেন। এখন সাইজি যেখানেই যেতেন সাইজিকে জিজ্ঞেস করতেন আপনি কোন ধর্মে। হ্যাঁ, তো সাইজি বলছে সব লোকে কয় লালন কি জাত সংসারে। হ্যাঁ, মানে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। যখন মানুষ প্রশ্ন করতে সাইজি এই গান গিয়ে গিয়ে চলে যেতেন, কোনো প্রশ্নের উত্তর দিতেন না। কারণ এই মানুষকে কি উত্তর দিবে? প্রশ্নটাই তো মানে এমন ভাবে আক্রমণাত্মক একটা প্রশ্ন যে আপনি কোন ধর্মের, আগে তো আপনি মানুষ, মানুষ ছাড়া তো আপনি কিছু পাবেন না। আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ। আচ্ছা, মানুষ তখন আমি গুরুকে যদি চিনি, আর গুরুকে চিনতে হলে মানুষ হইতে হবে, আর মানুষ হইতে হলে আমাকে ওলিয়া উলিয়াকে চিনতে হবে, আমাকে মানুষ হইতে হলে আমাকে আল্লাহ রাসূলকে চিনতে হবে। তো মানুষকেই সাধনা করেছেন, মানুষকেই ভজনা করেছেন এই লালন ফকির। এবং সাধকরা তাদের নিজেদের মতো করে নিজেদের পন্থায় বা নিজেদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে তাদের ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করেছেন, সেই সাধনা করেছেন। আপনি বলেছিলেন যে আইডেন্টিফাই কিভাবে লালন ফকিরকে করেন বা কিভাবে খোঁজেন। মানে আমার গুরু দরবেশ নঈর ফকির, নঈর ফকিরের গুরু হচ্ছে দরবেশ লবান শাহ, লবান শাহর গুরু হচ্ছে কুকিল শাহ, তারপর হচ্ছে শীতল শাহ, ভোলাই শাহ। এগুলা পরম্পরা হয়ে আসছে। এখন আমার গুরু যে নঈর ফকির, তার একটা আশ্রম আছে, এই আশ্রমের নাম হেম আশ্রম, কুষ্টিয়াতে। এরা লালন শাহজির আদি রূপটাকে আদি ঘরানার সাধু সঙ্গগুলা করে থাকে। কুষ্টিয়া শহরে এখন যে সেউরিয়ায় লালন শাহজির মাজার আছে, সেখানে এই সঙ্গগুলো হয় না, হয় তার ভক্তদের বাড়িগুলোতে, সেটা প্রহরগুলা পালন করে। সাইজি কিন্তু একটা নিয়ম তৈরি করে দিয়ে গেছেন যে মানে প্রত্যেকটা ধর্মের একটা রিচুয়াল, একটা নিয়ম শৃঙ্খলা আছে। বাউল সম্প্রদায় বা সাধক সম্প্রদায়ের একটা রূপক তিনি তৈরি করে দিয়েছেন। আমরা সাধুরা যে ড্রেস পরে সেটা ডিজাইনও সে করে গেছে লালন ফকির। তাদের রীতি যে 5 প্রহর, অষ্টপ্রহর, এখন হচ্ছে 72 প্রহর, 72 ঘন্টা মনে হয় 3 দিনের 135তম তিরোদান দিবস কুষ্টিয়ায় পালন হচ্ছে। তো এইটা খুব ভালো হয়েছে, এবার সুন্দর শৃঙ্খল ভাবে হচ্ছে। কিন্তু এই যে আমরা যে 135তম সাধু সঙ্গ আমরা পালন করছি, এখান থেকে আমরা আসলে কি শিখি? আমরা যদি মানবতা বোধরা না হয় আমাদের ভিতরে, তাহলে আমরা সারাক্ষণেই আসা যাওয়া করে আমি আসবো আবার এই প্রসঙ্গে। তো আমরা এতক্ষণ ধরে লালনের কথা বলছিলাম বা শুনছিলাম, আমরা একটু যদি ব্যক্তিগত প্রসঙ্গে আসি, এলিজা পুতুল, আপনি তো এই সময়ের একজন জনপ্রিয় শিল্পী এবং লালন সাধক, সেই হিসেবে আমরা আপনাকে চিনি। আমার কথা হচ্ছে কিভাবে এই পথে আপনি আকৃষ্ট হলেন, সেটা একটা প্রশ্ন। এবং একজন নারী হিসেবে আমি যদি বলি যে লালন নিজেও সংসারী মানুষ ছিলেন, আপনি নিজেও মানে সংসারী, আমি যতটুকু জানি। তো একজন নারী হিসেবে আপনাকে কি ধরনের সংগ্রামের মধ্য দিয়ে আসলে আসতে হয়েছে এই পথে? আমার পারিবারিক দিক থেকে তেমন কোনো সমস্যা আসলে হয়নি। আমার বাবা মা দুজনেই গানপ্রিয় মানুষ, আবার তারা কিন্তু অনেক ধার্মিক। হ্যাঁ, তাদের ধর্মটা তারা খুব সুন্দরভাবে পালন করছেন। যশোরেই তো আপনি? হ্যাঁ, যশোরেই আমার বেড়ে ওঠা, আমার জন্মস্থান যশোর। আর আরেকটা কি যেন বললেন যে এই যে আমি বলছিলাম যে মানে কিভাবে আপনি এখানে? ও আচ্ছা, এটা হচ্ছে খুব ছোটবেলায় আমি আমাদের যশোরে একটা খুব বড় গানের একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, শ্রদ্ধেয় ফরিদা পারভিন ওখানে গিয়েছিলেন। তো ওইখানে হঠাৎ করে উনি যখন স্টেজে ওঠেন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। তখন বৃষ্টি হওয়ার পরে উনি বললেন যে হারমোনিয়ামটা হাতে নিয়ে উনি বলছেন যে
আসুন আমরা তো আসলে সবাই কত না কত পাপ করি, আসুন আমরা সবাই মিলে একটু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, ক্ষম ক্ষম অপরাধ। সাইজির এই অমিয় বাণীটা উনি যখন 2 লাইন গাইলেন, বিশ্বাস করেন একদম চোখের সামনে না এই যে বৃষ্টিটা যে থেমে গেল, এই যে অলৌকিকতা, এবং খুব সুন্দর গাইতেন উনি এই গানটা, কি যে চমৎকার। ওই আমার বয়স তখন কত হবে, 12-13, সর্বোচ্চ 13 হবে। তো আমি যে ওই সময়টাই এই বোধটা আমার হলো যে কি হলো এটা, তখন থেকেই আসলে জানতে চেষ্টা করা। আর তারপরে আমি সেরকম কোনো আসলে অসুবিধার সম্মুখীন হইনি। আমার পরিবার থেকেও আমি 100% মানে সহযোগিতা পেয়েছি এবং তারা আমাকে এই ব্যাপারে। আপনি তো ঢাকায় সেটেল এবং আপনি সম্ভবত কোনো একজন কি বলবো যে উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন, সেটা কি নিয়ে জানতে পারি আমরা? আমি এই হাতের কাজের শাড়ি পণ্য নিয়ে কাজ করছি আর কি। শাড়ি, টু পিস। এটা কোথায়? এটা অনলাইনে করি আপাতত। একটা হচ্ছে কর্নার আছে আমার, একটা হাটকাহুন নামে একটা প্রতিষ্ঠান আছে, তো তাদের ওখানে তারা উদ্যোক্তাদের নিয়ে একটা কর্নার মতো করে সবার ওখানে স্টল আছে, তো আমারও আছে আর কি ওখানে একটা। খুবই ইন্টারেস্টিং। এবং কবির হোসেন, আপনাকে আমরা দেখেছি যে দীর্ঘদিন আপনি আলোকচিত্রীর সাথে হিসেবে কাজ করেন এবং আপনি খুবই জনপ্রিয়। আমি যদি বলি দৈনিক প্রথম আলোতে আপনার যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছবি আপনার আমরা দেখে থাকি এবং অসম্ভব সুন্দর সে সমস্ত ছবি। তো আপনি কিভাবে লালন ফকিরের, আমি যদি বলি যে একটু পাল্লায় পড়লেন, বা কেন আপনাকে লালন ফকির মানে টানলো, এটার রহস্যটা বা ভেদটা কি ছিল? আচ্ছা, এটা ফটোগ্রাফির কারণেই আমার এটা হয়েছে। আচ্ছা, আমি পাঠশালা একটা ইনস্টিটিউট আছে, পাঠশালা ডক্টর শহীদুল আলমের, তো সেইখানে আমি 2003-এ ফার্স্ট ইয়ারে পড়তাম। তো আমার বন্ধুরা সবাই কুষ্টিয়া যাবে লালন সাহেবজি তিরোধান দিবসে। তো আমি আসলে জানি না তিরোধান দিবস কি আর লালন ফকির কি। তো ওদের জিজ্ঞেস করলাম, আমার বন্ধু ছিল আমিরুল রাজীব, পরে যে আচ্ছা তিরোধান আর লালন সাহেবজি কি, তুই চল তাইলে বুঝতে পারবি। ওদের সাথে 3 দিন পরে কুষ্টিয়ায় যাই। কুষ্টিয়া শহরটা খুবই সুন্দর। আস্তে আস্তে কুষ্টিয়া শহরে যেতে যেতে লালন সাহেবজির আখড়াবাড়ির ভিতরে যখন যাচ্ছি দেখি অনেক দেশীয় যন্ত্র, একতারা দোতারা, এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। তারপরে আখড়াবাড়ির ভিতরে ঢুকার পরে কত সালের কথা এটা? 2003 সালে। 2003 সালে। তো আখড়াবাড়ির ভিতরে একজন সাধক তখন সাধকটা আমি বুঝি না, একজন প্রবীণ মানুষ বসে, 3 দিকে ওনার ভক্তরা বসা, উনি মাঝখানে সাদা ড্রেস পরে, পোশাক পরে, শুভ্র সাদা ড্রেস পরে, ওনার হাতে একটা একতারা। তো আমার বন্ধুরা সবাই গিয়ে বললো, জয়গুরু সাইজি ভালো আছেন? তো সাইজি আবার প্রতি উত্তর দিলেন, জয়গুরু বাবারা বসো। তো বসলাম আমরা ওইখানে, আমি অনেক ছবিও তুললাম কিছু। ওই সাইজি আবার তখন গান গেলেন, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না। এই গানটা যখন ওই ফকির মানে গাইলেন, আমার মাথায় ঘুরা শুরু করলো। আচ্ছা, মানে কি জানি একটা ভাইব্রেশন হইলো। আমি বললাম এত সুন্দর গান, এত সুন্দর একটা গান লিখলো, মানে যে নিজেকে চিনার জন্য। তখন আবার সক্রেটিসের কথা মনে হলো। সক্রেটিস বলছে নো থাইসেলফ, হ্যাঁ নিজেকে চিনো। লালন ফকির এই অঞ্চলে, বঙ্গীয় অঞ্চলে বলতেছে, ও যার আপন খবর আপনার হয় না। তখন থেকে আপনি এটা, তখন এই সাইজির প্রেমে পড়ি। আবার আপনি মানে সাধু সংঘ নামে আপনার আরেকটি আখড়াবাড়ি আছে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? ওটা আমি 2003 সালে ওই যে কুষ্টিয়া গেলাম, ওইখান থেকে আমি দেখতেছি যে আমার কল্পনা তৈরি হলো যে আমার বাড়িতে তো 3 দিকে একটা ইসামতি নদী আছে, 3 দিকে নদীর এখানে একটা বাজার আছে। তো সেই বাজার একটা সুপরিত্যক্ত বাজার, তো এখানে একটা ছোট একটা বটগাছ আছে, আমরা সবাই যত্ন করি, ওইখানে তো এটা করা যায়। তখন আমার ওই হইলো যে না, আমি এটা ওইখানে আমি করবো। এটা কোথায়? এই মুন্সিগঞ্জ। হ্যাঁ, কুষ্টিয়ায় যখন গেলাম 2003-এ, ওই যে সাধু গুরুদের গান করছে সব জায়গায়, চারদিকে গানের আওয়াজ শোনা যাচ্ছে। তো এই বাতাসেও সাইজির গান মানে গ্রান পাচ্ছি। তো ওই গান শুনে তখন আমি মনে হচ্ছে যে না, মুন্সিগঞ্জে বিক্রমপুরে আমাদের এরকম একটা ইসামতি ত্রিমোহনায় অসম্ভব সুন্দর একটা আখড়া হইতে পারে। দাদার ওই আখড়া হওয়ার প্রায় মানে 5 বছর পরে আমার ওখানে যাতায়াত। আমি আপনাকে এই প্রশ্নের মধ্যে একটু থামাতে চাই যে আপনি যে মানে বাতাসের কথা বলছিলেন, আমি যদি ভুল না করে থাকি, বাউল শব্দের অর্থ হচ্ছে বাতাসের সন্ধান। বাতাসকে যে সন্ধান করে আর কি। তো বাউলরা আসলে কোন বাতাসের সন্ধান করে থাকেন এবং লালনকে বা লালনের যে দর্শনকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যেতে পারে বলে মনে করেন আপনি?
ছোট্ট করে যদি বলেন। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবে কোনা কাঞ্চিতে। সাইজির কথা। এখন এই যে হাওয়া, এই যে আসা যাওয়ার শ্বাস প্রশ্বাস, এটা সাইজি আসলে মেডিটেশনও করতেন, সাইজি যোগা করতেন, সাইজি 116 বছর জীবনযাপন করে 116 বছরের ভিতরে 100 বছরে সেই বাণী রচনা করেছেন। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে উনি যেই আজকে 17 অক্টোবর জন্মগ্রহণ করেছেন এবং 17 অক্টোবর ওনার মৃত্যু হয়েছে এবং 116 বছর এবং এই যে এই এত সুন্দর সময় সে দেহ রেখে গিয়েছেন যে এই সময়টা কার্তিক মাসের শীতল বাতাস ঢুকে সাধুগুরুরা বাউলরা আখড়া বাড়িতে আসবে, তারা আনন্দে সাইজির এই মানে তিরোধান দিবসটা পালন করবে। এটা না একটা অলৌকিক এবং সেটা মানে স্পিরিচুয়াল বিষয়, এটা ঘটে গেছে। এখন সাইজি তো দেখেন এই যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, তার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হ্যাঁ, তো এই যে মানে ধরচোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, যারা লালন ফকিরের একটা গান শুনে, আমার এক বন্ধু বলছে যে প্রথম যখন গেছি যে তুমি কেন আসছো, লালন ফকিরের যদি একটা গান যদি শোনো তাহলে তুমি আর বাজে কাজটুকু করতে পারবে না। মানে লালন ফকিরের একটা গান যদি শুনি তাহলে মনোযোগ দিয়ে, তো এত লালন ফকির এত বাণী রচনা করেছেন, সেগুলো আমাদের এই অঞ্চলে একটা বিশাল একটা অবস্থান তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইখান থেকে আমরা বলি যে লালনকে অনেকে সহ্য করতে পারে না, তারা পারে না। দেখেন এখন ধরেন পাখি সকালে গান গায়, অনেক শত শত বই পুরো পৃথিবীর, তো সাধুরাও এরকমই সকালে উঠে গোষ্ঠ গান করে, প্রহরগুলা পালন করে। আমাদের দোয়েল পাখির গান শুনে সকালবেলা ঘুম ভাঙে, দোয়েল পাখির সুর শুনে ঘুম ভাঙে। এই যে সুর, তো এই সুরটা আসলে আমরা মেনে নিতে পারছি না। এগুলা কিন্তু মানুষের মধ্যে থেকেই সৃষ্টিকর্তা দিয়েছেন। তো এটা যেদিন আমরা বুঝবো সেই দিন আমাদের দেশে একটা সুন্দর মানবতার একটা রূপ তৈরি হবে। জি জি। আর হচ্ছে এই যে দেশে বিদেশে লালনের গানের যে মূল সুর ভাব বিকৃত করা হয় এবং আমরা দেখেছি একই গান ভিন্ন সুরে মানুষ গাচ্ছেন, আবার কখনো কখনো কিছু শব্দের উচ্চারণের ক্ষেত্রেও পার্থক্য পরিলক্ষিত হয়, যেটা রবীন্দ্রনাথ বা নজরুলের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। সেটা কেন হয় আসলে? এখানে একটু বলতে গেলে আবার একটু কথা বলতে হবে। আসলে রবীন্দ্রনাথের গান কিন্তু একটা পর্যায়ের শ্রোতাদের জন্য, জি হ্যাঁ, আর লালনের বাণী হচ্ছে একেবারে প্রান্তিক থেকে আপনি এলিট পর্যন্ত, আপনি যা বলেন যেভাবেই বলেন না কেন সব ধরনের শ্রোতা আছে। তো শুনতে শুনতে ওটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রয়ে গেছে। আর লালন হচ্ছে সার্বজনীন, লালন কিন্তু কোনো গণ্ডির মধ্যে না। হ্যাঁ, সে নিজেই একাই 100, তার সঙ্গে কোনো তুলনা নেই, সবকিছু ছাড়িয়ে এসে আমরা মনে করি, ঠিক আছে, এবং তার যথেষ্ট প্রমাণও আছে। তো তাকে গণ্ডির মধ্যে ফেললেই ঝামেলা। কিন্তু গান যখনই কেউ, এগুলো তো আসলে বাণী, এগুলোকে গান আকারে সুরে সুরে গাওয়া হয়। এখন সুরটা অন্যরকম সুরে গাইতে পারে, এটা সমস্যার কিছু নাই, কারণ লালন সাইজি যে এত মানে শত শত গান আছে, আপনি বলছেন বাণীটা ঠিক রেখে সে সুরে অন্য সুরে গাইলে সমস্যা কোথায়? কিন্তু আধুনিক ইনস্ট্রুমেন্টের এত ঝংকারটা যদি না থাকতো, আমরা নিজেরাও গাইতে গেলে অনেক জায়গায় তো গাইতে হচ্ছে, কিন্তু সেটা না হয়ে যদি শুধু দেশীয় বাদ্যযন্ত্রের সঙ্গে যদি এটা চর্চা করা যেত, আমার মনে হয় খুব বেশি ভালো হতো। আর হচ্ছে যে আর একটা বিষয়, ওই যেটা বললাম যে বাণীটা শুদ্ধ সঠিক রেখে যদি চর্চাটা করা যায়, সুরে কি আসে যায়? সুরে কি আসে? অত্যন্ত ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনারা দুজন এত কষ্ট করে এত সুন্দর পোশাকে এসেছেন এবং অবশ্যই আজকে একটা গান গাইতে গাইতে অনুষ্ঠান শেষ করতে চাইবো আমরা। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠান এখানের মধ্যে শেষ হবে। আজকে আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি পাভেল ইসলাম বিদায় নিচ্ছি। চলুন আমরা গান শুনি। চাতক প্রায় হরনিশি আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।